আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাঙালির শত অভাব অভিযোগের মধ্যেও এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে বেশ রমরমে আলোচনা, সেটি হলো কে হচ্ছেন রাষ্ট্রপতি। আমরা এমনি গল্পগুজব করতে ভালোবাসি, গল্পগুজব শুনতে ভালোবাসি এবং আমাদের শৈশবে আমরা সবাই রাজা হতে চাইতাম, সেনাপতি হতে চাইতাম, মন্ত্রী হতে চাইতাম, কোতোয়াল হতে চাইতাম। মানে ছোটোখাটো বিষয় না, গ্রামের একেবারে চৌকিদার হোক, প্রান্তিক জনগোষ্ঠী হোক, সেই তার ছেলেকে একটা বিরাট তলোয়ার দিয়ে বা রাজা সাজিয়ে সিংহাসন বানিয়ে এই ছোটো ছোটো বাড়িতে অনেক যাত্রাগানের যে পালা হতো সেখানে রাজা উজির খেলা মারামারি এগুলো সবই হতো। আমরা শিশুদেরকে সেই রাজাবাসাদের গল্প শোনাতাম, মন্ত্রীর ছেলে, তারপরে রাজকুমারের বন্ধু, রাজরানীর সাথে সেই কোন রাক্ষসের বিয়ে হয়। এই জিনিসগুলো আমরা ছোটকাল থেকে শুনে আসছি। অদ্ভুত অদ্ভুত সব রূপকথা, এবং পৃথিবীতে যে রূপকথার জনক বলা হয়, তার চেয়ে এত ভালো গল্প পৃথিবীতে কেউ লিখতে পারে নাই। তিনি হলেন ডেনমার্কের হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। তা আমি ওনার বইগুলো পড়েছি, ওনার ভালো লেখাগুলো সবই পড়েছি। অসাধারণ গল্প। কিন্তু এই যে আমরা বাঙালির যে গল্পগুলো আমরা বলি, রাজাদেরকে নিয়ে, বাদশাদেরকে নিয়ে বিভিন্ন রকম আজগুবি গল্প, এই ধরনের গল্প যদি ওনার হাতে পড়তে, মানে একটা মহাকাব্য তৈরি হয়ে যেত, ইলিয়াড অডিসির চেয়ে বড় কিছু হয়ে যেত। কিংবা আমাদের যে বাঙালির যে সে মরে যাচ্ছে, তার অসংখ্য রোগ বালাই, কিন্তু এর মধ্যে তার রাজা দেখার খুব শখ, রানী দেখার খুব শখ, গ্রামের একটা বুড়ি, সে কোনো অবস্থাতেই হাঁটাচলা করতে পারে না, কিন্তু প্রেসিডেন্ট গেছে 70-এর দশকে, বঙ্গবন্ধু গেছেন, জিয়াউর রহমান গেছেন, বুড়ি বলছে আমি একটু রাজা দেখব। সে তার ছেলেরা অনেক, যাকে বলা হয়, তাকে পালকিতে করে বা ওই দরিদ্র হলে সেই কি বললো যে একটা চকিতে বসিয়ে তারপরে ছেলেরা তাকে কাঁধে করে এই জনসভার অনেক দূরে নিয়ে ওই দূর থেকে রাজা দেখায় নিয়ে আসতো। এই ঘটনা আমাদের দেশে ঘটে। তো ওই অভ্যাস থেকে আমরা এখনো নিজেদেরকে বাঁচাতে পারিনি। আমাদের দেশে এখন বিদ্যুৎ নেই, টাকা নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, সরকারের কোনো ভবিষ্যৎ নেই, বিরোধী দলের ভবিষ্যৎ নেই, রাজনীতিবিদদের ভবিষ্যৎ নেই, কোনো মানুষের ইমেজ নেই, নায়িকাদের কামনা নেই, বাসনা নেই, গায়িকাদের কোনো গান নেই। যারা চিত্রশিল্পী, এরকম কোনো চিত্রশিল্পী ছবি এঁকে দেবে, তারপরে আপনাদেরকে 500 টাকা দেবেন, এরকম কোনো চিত্রশিল্পীও নেই, দাতাও নেই। অর্থাৎ আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি সব কিছু যেখানে মুখ থুবড়ে পড়েছে। আমরা এখন নাটক দেখার জন্য যাই না, সিনেমা দেখার জন্য হলে ভিড় করি না, কোনো সিনেমার তারকা বা টেলিভিশনের তারকা তাদেরকে দেখলে আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি না, দৌড়ে যাই না। একটা মানে অটোগ্রাফের জন্য আমাদের ছেলেমেয়েরা দৌড়ে গেছে। গত 2-3 বছর আমি এরকম কোনো দৃশ্য দেখিনি। সেটা ডক্টর ইউনূস হোক, শাকিব খান হোক, সাকিব আল হাসান হোক, কিংবা আমি গোলাম মোল্লা রনি হই। কিন্তু এমন একটা সময় গেছে যে আমাদের ছেলেরা, আমি সে 2009-10 কাছে বলি, বহু মানুষ দেখালে স্যার একটা অটোগ্রাফ দেন, বা অন্য প্রফেশনে যারা সেলিব্রিটি ছিল তাদেরাও অটোগ্রাফ দিতেন। এখন কাউকে সেই অটোগ্রাফ কেউ চায়ও না, দেওয়াই না। এক একটা পত্রিকা যেখানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ মানে সার্কুলেশন ছিল, সেইগুলো এখন 10,000, 12,000 সার্কুলেশনে চলে আসছে। একটা পত্রিকা, খুবই লিডিং একটা পত্রিকা, সেদিন শুনলাম মাত্র 1000 কপি ছাপা হচ্ছে। লিডিং একটা জাতীয় ন্যাশনাল পত্রিকা। এই হলো দেশের অবস্থা। ঠিক সেই সময়টাতে আমাদের দেশে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তাকে কেন রাষ্ট্রপতির পদ থেকে সরানো হলো, এটা নিয়ে আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কারণ কি? তার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ আছে? শেখ হাসিনা আসবে, এসে মানে তাকে একটা স্পেস করে দেওয়ার জন্য, শেখ হাসিনাকে স্পেস করে দেওয়ার জন্য চুপ্পু কি মার্শাল ল জারি করবে, জরুরি আইন জারি করবে? এটা কি তারেক রহমান সাহেব জেনে গেছেন? এজন্য কি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে? তার সঙ্গে কি সেনাবাহিনীর কোনো যোগাযোগ আছে? আরে বাবা রে বাবা! চায়ের আড্ডা থেকে যতদিন, মানে 15 দিন পর্যন্ত আমরা জেনারেল ওয়াকার, চুপ্পু, শেখ হাসিনা, এগুলো নিয়ে হায় হায় হই হই। এখন জনাব চুপ্পু ঘুরে বেড়াচ্ছেন, আমরা কেউ তার খোঁজও রাখছি না। এরপরে হলো কে হবেন রাষ্ট্রপতি? এই রাষ্ট্রপতি হবে, আমরা এই গত সেই চুপ্পু সাহেব যাওয়ার পর থেকেই একবার
জনাব তারেক রহমান সাহেবের ওয়াইফের আত্মীয় আইরিন খান, তাকে রাষ্ট্রপতি বানালাম। তারপরে ডক্টর ইউনূসকে বানালাম, মেজর হাফিজকে বানালাম। তো এই রাষ্ট্রপতি বানানোর সঙ্গে সঙ্গে গয়েশ্বর বাবুকে বানালাম, মঈন খানকে বানালাম, ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে বানালাম। এরকম বহু মানুষকে রাষ্ট্রপতি বানানোর পর এখন 2 জন মানুষের মধ্যে আলোচনা রয়েছে। আমরা নিজেরাই জনাব মির্জা ফখরুল ইসলামকে আলমগীরকে বিএনপির মনোনয়ন দিয়েছি। যদিও মানে বলা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে যে সর্বময় ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার মালিক জনাব তারেক রহমান, তার পক্ষ থেকে তার দপ্তর থেকে কেউ কোনো কথা বলেনি, কিন্তু আমরা বানিয়ে ফেলেছি যে না, মির্জা ফখরুল সাহেবই রাষ্ট্রপতি হবেন। কিন্তু মির্জা ফখরুল বলছেন না, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আর অন্যদিকে আমরা মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হবেন, তো তিনি রাষ্ট্রপতি হলে তার যে মন্ত্রণালয়, এটা কে পাবেন? আমরা তাকেও মন্ত্রণালয় দিয়ে দিয়েছি। তারপরে তিনি তো সংসদ সদস্য, তার যে পদ, সেখানে কি তার মেয়ে দাঁড়াবেন, না মেয়ের জামাই দাঁড়াবেন, নাকি তার ভাই দাঁড়াবেন? এগুলো নিয়ে আমরা ভীষণ রকম ব্যস্ত। তারপর তিনি রাষ্ট্রপতি হওয়ার পর কী করবেন, তার কাছে আমাদের এক্সপেকটেশনটা কী? আমরা চাচ্ছি যে তিনি একজন একেবারে নির্দলীয় নিরপেক্ষ রাষ্ট্রপতি হবেন এবং যাকে বলা হয় কি বলবো, ব্রিটেনের যে রাজা এখন আছেন তার যে একটা ভাবমূর্তি আছে, রাজা সকলের, তদ্রূপ আমাদের মির্জা ফখরুল সাহেব সকলের রাজা হবেন এবং দেশে একটা শান্তি এবং ন্যায়ের যে রাজত্ব তিনি কায়েম করবেন, আমরা আশা করছি এবং কথাবার্তা বলছি। অন্যদিকে জামাত আমাদের দেশের বরেণ্য বীর মুক্তিযোদ্ধা জনাব কর্নেল অলি, তো কর্নেল অলিকে তারা 11 দলীয় জোট, যেটা সংসদের বাইরে যে একটা রাজনৈতিক জোট আছে, তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আমরা নির্ঘাত জানি যে এখানে জামাত কাকে মনোনয়ন দিল, তারা যদি এনে এখন ডোনাল্ড ট্রাম্পকেও মনোনয়ন দেয়, বর্তমান সিস্টেমে তার কোনো অবস্থাতে রাষ্ট্রপতি হওয়ার কোনো রকম সুযোগ নেই। তো সেই দিক থেকে কর্নেল অলি রাষ্ট্রপতি পদ হিসেবে তাকে মনোনয়ন দেওয়া মানে একজন বয়োবৃদ্ধ মানুষকে জামাত সম্মান দেখালো। 1 2 নম্বর হলো জামাতের ঘা আছে, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার আলবদর শক্তি। তো সেক্ষেত্রে কর্নেল অলির মতো একজন এমিনেন্ট অ্যান্ড প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার, তো তাকে যদি রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এটার যে একটা প্রো লিবারেশন ফোর্স তৈরি হচ্ছে জামাতের মধ্যে, এটা তারা প্রমাণ করতে পারে, সেই কাজটি তারা করেছে। দ্বিতীয়ত, কর্নেল অলির কাছে অনেক হাড়ির খবর আছে। এর কারণ হলো যেহেতু তিনি সেনাবাহিনীতে ছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একেবারে ঘনিষ্ঠজন ছিলেন, একই জায়গাতে তারা যুদ্ধ করেছেন, সম্ভবত একই কোম্পানিতে বা একই ব্যাটালিয়নে তারা ছিলেন। তারপরে পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি তার এডিসি ছিলেন, তার সেক্রেটারি ছিলেন, মিলিটারি সেক্রেটারি ছিলেন। এরপর তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, 6-7 বার মন্ত্রী এমপি হয়েছেন। বেগম জিয়ার সঙ্গে তার অসাধারণ একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং বিএনপির মধ্যে তিনি খুবই প্রভাবশালী ছিলেন। এখন সালাউদ্দিন সাহেব যেভাবে প্রভাবশালী, একইভাবে আগের সরকারে তিনি একেবারে যোগাযোগ মন্ত্রণালয়, বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের যোগাযোগ মন্ত্রী ছিলেন। এই যে যমুনা যে সেতু, এই সেতু তার হাত দিয়েই করা। তো সবাই বলি করে যে এত বর্ণাঢ্য রাজনীতি, তারপর চাকুরি, সেনাবাহিনীর কর্নেল পদের চাকুরি, মন্ত্রী এমপি, এত কিছু করার পরও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে এভাবে তার কর্তৃপক্ষরা তুলতে পারেনি। তার ভিতরে তার অহমিকা আছে। কেউ তাকে বলার চেষ্টা করেন যে সব ব্যাপারে তিনি ক্রেডিট নিতে চান, তিনি কাউকে সম্মান করতে চান না, সবাইকে ছোট করতে চান। এই কথাগুলো অভিযোগ রয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না সে যে দুর্নীতিবাজ। আর অধিকত সে যেহেতু বিএনপির সবচেয়ে দুঃসময়গুলো যখন গেছে আর বিএনপির সবচেয়ে সুসময়গুলো গেছে, এই দুটো সময়ই সে বিএনপিকে কাছের থেকে দেখেছে এবং নীতির নির্ধারণী পর্যায়ে ছিল। আবার বিএনপি থেকে সে বের হয়ে চলে এসেছে বিদ্রোহ করে। তো সব মিলিয়ে তার যে জীবন, এটা বিতর্কিত, আলোচিত, সমালোচিত, সফল, সার্থক এবং অ্যাট দ্য সেম টাইম মানে অনেকের কাছে তিনি যাকে বলা হয় একেবারে অপছন্দের মানুষ। কিন্তু তার নির্বাচনী এলাকাতে তার যথেষ্ট পুরো 2টো নির্বাচনী এলাকা সংসদীয় আসনে
তার কিন্তু চট্টগ্রাম, সাতকানিয়া এই যে এলাকাতে তার জনপ্রিয়তা রয়েছে। তো সেই ভদ্রলোককে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন তিনি তার সহজাত যে খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে তিনি বলেছেন যে, "আমি যদি রাষ্ট্রপতি হই, তাহলে দেশের সাথে বেইমানি করব না।" এখন বেইমানি বলতে কি বোঝায়? তিনি যে রাষ্ট্রপতি হবেন এটা তো কর্নেল উনি ভালো করে জানেন। কিন্তু তিনি বেইমানি বলতে যেটা বোঝাচ্ছেন সেটা হলো এই রাষ্ট্রপতির পদে থেকে বা তিনি যে দলকে রিপ্রেজেন্ট করেন তারা কখনোই বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেবে না অথবা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবে না। দেশ বিক্রির যে একটা অভিযোগ রয়েছে সেটা তিনি করবেন না। ২ নম্বর হলো যে তিনি বলার চেষ্টা করছেন যে এখন যাদেরই নাম রাজনীতিতে এসছে তাদের সকলের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ, সবচেয়ে যোগ্য এবং তার রয়েছে একটা ধারাবাহিক উত্তরাধিকারী, মানে ট্র্যাডিশনাল একটা উত্তরাধিকারী রয়েছে, রাজনীতির উত্তরাধিকারিতা। যে তিনি যে জাতীয়তাবাদের রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতি করেছেন, গণমানুষের রাজনীতি করেছেন, সেটার একটা ধারাবাহিকতার একটা চূড়ান্ত যে প্রতিদান সেটা রাষ্ট্রপতি পদ। এক্ষেত্রে তার সাথে তুলনা করা যেতে পারে এরকম অন্য কেউ নাই। তিনি মির্জা ফখরুল সাহেবকে উল্লেখ করছেন না, কিন্তু তার একটা ধারণা যে রাজনীতিতে তিনি মির্জা ফখরুল সাহেবের চাইতে অনেক, অনেক সিনিয়র। তো এই কথাগুলো বলছে এবং এগুলো নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ আলোচনা করছে। বিএনপির মধ্যে যারা লোকজন আছে তারা একটা বিরাট অংশ বলছে, ছি, 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 একজন মুক্তিযোদ্ধা হয়ে জামাতের মতো একটা দলে সে গেল। সে জানে যে সে রাষ্ট্রপতি হবে না বা এটা একটা হাস্যকর বিষয়। কিন্তু এরকম একটা হাস্যকর ছেলেখেলা বিষয় নিয়ে তার মতো একটা বয়োবৃদ্ধ মানুষ এই কাজগুলো করছে, এটা কি ঠিক? তার ভীমরতি হয়েছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। কেউ, কেউ বলছে তার মানসিক চিকিৎসা দরকার। এটা বিএনপির যারা লোকজন আছে। কিন্তু জামাত এবং অন্যান্য যারা আছে, তারা যেটা চাচ্ছে বা যেটা চেয়েছিল সেটা কিন্তু ঘটে